ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অধিকাংশ মানুষই স্বাভাবিক জীবন যাপনের গ্যারান্টি চাইতেন, নিশ্চয়তা চাইতেন, নিরাপত্তা চাইতেন, এমনকি জীবনের নিরাপত্তা চাইতেন। মবের হামলা থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায়, নিজেরা বেঁচে থাকতে পারেন, সেই ব্যাপারে সারাক্ষণ উদ্বিগ্ন প্রহর কাটাতেন। শুক্রবারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি দাবি ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য মানুষ এখন বলছেন জীবনের নিরাপত্তা নয়, এখন কবরের নিরাপত্তা চাই, লাশের নিরাপত্তা চাই। অর্থাৎ অবস্থাটা এমন হয়েছে যে মবের আক্রমণ থেকে, যেটিকে অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মব বলাতে তার আপত্তি আছে, তিনি এটিকে বলছেন প্রেশার গ্রুপ। সো প্রধান উপদেষ্টার মুখপাত্রের প্রেশার গ্রুপ, কিংবা আমরা যাদেরকে বলি মব, সে মবের আক্রমণের টার্গেট এখন হয়ে উঠেছে কবর। শুধু তাই নয়, কবর থেকে তোলা লাশ, শুধু লাশ যে তারা নাজেহাল করছে তাই নয়, লাশকে একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে সর্বশেষ কবে, কখন, কোন সরকারের আমলে কারা কবর থেকে তুলে এনে কোনো লাশকে পুড়িয়ে দিয়েছিল এভাবে, তাও আবার একেবারে প্রকাশ্য রাস্তায় রেখে শত শত মানুষের, হাজার হাজার মানুষের সামনে? যদি আপনারা মনে করতে পারেন এমন কোনো দৃষ্টান্ত, কমেন্টে জানাবেন। কিন্তু ডক্টর ইউনূসের শাসন আমলে এমন একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হলো যে কবর থেকে তুলে এনে একেবারে খোলা রাস্তায় রেখে সেই লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্য এই যে আগুন দেওয়ার ব্যাপারটি, শুক্রবার আরও অনেকগুলো আগুনের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, রাজশাহীতে আরও একটি দরবার শরীফে আগুন দেওয়া হয়েছে, আর রাজবাড়ির এই দরবারটিতে, একটি পীরের দরবারে আগুন তো দেওয়া হয়েছে, ভেঙে একেবারে তছনছ করে ফেলা হয়েছে এবং কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে এই সরকার দায়িত্ব গ্রহণ করার একেবারে প্রথম দিককার ঘটনা, তখনও চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেবার শুধু কবরে আগুন দেওয়া হয়েছিল, এবার আগুন দেওয়া হয়েছে কবর থেকে তোলা লাশে। দর্শক, এমন একটি পৈশাচিক ঘটনা বললেও বোধহয় কম বলা হয়, এমন একটি বর্বরোচিত ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো? আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তীব্র নিন্দা জানিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, সরকার প্রধানের কাজ কি কোনো ঘটনার কোনো দুর্বৃত্তপনার নিন্দা জানানো, নাকি ব্যবস্থা গ্রহণ করা? এই ঘটনাটি তারা কেন থামাতে পারলেন না, সেই প্রশ্ন তো আমরা করতেই পারি। আবার ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, সেই প্রশ্নও কিন্তু আমরা করতে পারি। আমি খুঁটিয়ে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকার খবরগুলো পড়ছিলাম এবং মনে হচ্ছিল যে খবরগুলো পড়তে মনে হচ্ছিল কোথায় যেন সামথিং মিসিং। এবং তারপরে ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং বাংলা পত্রিকা আজকের পত্রিকা, এই দুটি পত্রিকায় আমি বেশ আলাদা কতগুলো তথ্য পেলাম। দর্শক, আমি সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা একটু জোড়াতালি দিয়ে এই তথ্যগুলোকে পাশাপাশি রেখে মিলিয়ে দেখবেন যে আসলে এই যে ঘটনাটি ঘটলো, রাজবাড়িতে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা, সেই ঘটনাটি কেন ঘটলো, কারা ঘটালো। আমার তো মনে হয়েছে যে এটি একটি রাজনৈতিক মব ভেঞ্চার। আমি যদি বলি যে একটি জয়েন্ট ভেঞ্চার মব, ভুল বলা হবে কি? দ্য ডেইলি স্টার এবং আজকের পত্রিকা, দুটি পত্রিকায় এই খবরটি এসেছে যে তারা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বলছে 150 মতো লোক রাজবাড়ির এই যে খানকা শরীফে যেখানে আগুন দেওয়া হয়েছে, যেখানে লাশ পোড়ানো হয়েছে, 150 মতো লোক সেখানে হামলা করেছে এবং সেই সময় 2 গাড়ি পুলিশ সেখানে অবস্থান করছিল। পুলিশ কোনো ইন্টারভেন করে নাই, পুলিশ কোনো হস্তক্ষেপ করে নাই, বাধা দেওয়ার চেষ্টা করে নাই, কিচ্ছু করে নাই। কেন পুলিশ করে নাই? কারা আক্রমণ করলে পুলিশ একেবারে নীরব পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে আসে, আমাদের মনে জাগে। তাহলে গোয়ালন্দে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার সময় 2 পুলিশ, আমি বারবার রিপিট করছি কথাগুলো, 2 গাড়ি পুলিশ সেখানে দণ্ডায়মান ছিল, তারা পুতুলের মতো দাঁড়িয়ে থেকেছে, কোনো বাধা দেয়নি, কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। দুটি পত্রিকায় এই খবরটি এসেছে, তারা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সেখানে বলেছেন।
আবার সে খানকার সেখানকার পীর বলি বা খাদেম বলি, খানকার যিনি প্রতিষ্ঠাতা, ডেইলি স্টার বলেছে যে দ্য ফাউন্ডার অফ দ্য খানকা আজিজুর রহমান ভান্ডারী, তিনি একটা অভিযোগ করেছেন। তার অভিযোগ হচ্ছে স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন এবং তার সঙ্গে জামাত কর্মীরাও ছিল। অবশ্যই ডেইলি স্টারের রিপোর্টার গোলাম মোস্তফার সঙ্গে কথা বলেছে, জামাত বিএনপির উপজেলা আমিরের সঙ্গে, উপজেলা কনভেনরের সঙ্গে কথা বলেছে গোলাম মোস্তফা নিজে, এবং বিএনপির উপজেলা আহ্বায়ক আলী হোসেন এবং জামাত ইসলামের উপজেলা আমির আজম আলী, তারা অস্বীকার করেছেন তাদের কোনো সম্পৃক্ততা। উপজেলা আমির জামাতের আমির আজকের পত্রিকাকে বলেছেন, আমাদের কত কাজ, সেগুলোই আমরা শেষ করতে পারি না, আবার এইসব কাজে যাব। আমি পড়তে পড়তে হাসছিলাম। বিএনপির উপজেলা আহ্বায়ক আলী হোসেন, গোলাম মোস্তফা যিনি স্থানীয় চেয়ারম্যান ছিলেন এক সময় বোধহয়, তিনি আবার বলেছেন যে হ্যাঁ, আগের রাতে তিনি থানায় গিয়েছিলেন কিন্তু ঘটনার সময় তিনি ছিলেন না। তারা অস্বীকার করেছেন, কিন্তু এই খানকার যিনি দায়িত্বে আছেন তিনি সরাসরি তাদের নাম ধরে অভিযোগ করেছেন যে তারা নেতৃত্ব দিয়েছেন এবং জামাত বিএনপি সেখানে এই হামলায় অংশগ্রহণ করেছে। আমরা যদি পুলিশের নীরব থাকা এবং এই যে জামাত বিএনপির অংশগ্রহণ এই দুটিকে পাশাপাশি রাখি, তাহলে কিন্তু এটি জাস্টিফাইড হয় যে একমাত্র জামাতে ইসলামী এবং বিএনপি কোনো অ্যাকশানে গেলে সেখানেই পুলিশ নীরব থাকে। আমরা সারা দেশে যে মবগুলো হয়েছে, অধিকাংশ মবের ক্ষেত্রে বিএনপির নাম এসেছে, কোথাও কোথাও জামাতের নাম এসেছে, কোথাও কোথাও ওই যে সমন্বয়কদের নাম এসেছে। সব ক্ষেত্রেই পুলিশ নীরব ভূমিকা, দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ কোথাও ইন্টারফেয়ার করেনি, কোথাও কোথাও করেছে, সেখানে বিশেষ কোনো কারণ অবশ্য থেকেছে। ফলে এই যে রাজবাড়ির ঘটনাতে মানে খানকা শরীফের যিনি প্রতিনিধি, তিনি যখন বলছেন যে বিএনপি নেতার নেতৃত্বে জামাত বিএনপি মিলে হামলাটি করেছে, তখন আমাদের একটু বিশ্বাস করার, সেখানে যথেষ্ট বিশ্বাসযোগ্যতা তৈরি হয় যে এটি একটি জয়েন্ট ভেঞ্চার পলিটিক্যাল মব। আমরা যদি পিছনের কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে তাকাই, দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পত্রিকার রিপোর্ট যারা পড়েছেন, সেখানে বলা হয়েছে যে ঈমান আকিদা রক্ষা কমিটি নামে সেখানে একটি সংগঠন গড়ে উঠেছে, যারা আসলে এই খানকার বিরুদ্ধে আন্দোলনটি গড়ে তুলেছিল। গত কয়েকদিনে বিভিন্ন সময়ে উভয় পক্ষ এই জায়গাটিকে নিয়ে, এই ইস্যুটিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। আমি দেখলাম যে পত্রিকায় এর আগে রিপোর্টও ছাপা হয়েছে। তারা স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রশাসনের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করেছেন। তার মানে এখানে যে একটা টেন্স সিচুয়েশন তৈরি হয়েছে, একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেটি স্থানীয় প্রশাসন জানতেন। আমরা যদি প্রশ্ন করি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা যেহেতু দেখেছেন, জানতেন যে এখানে একটি উত্তেজনা তৈরি হয়েছে, তারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে এখানে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হচ্ছে, এখানে কোনো ধরনের একটা বিশৃঙ্খল একটা ঘটনা ঘটতে পারে, উপরের দিক থেকে একটা ইন্টারফারেন্স দরকার তাদের? তারা কি সেরকম কোনো প্রস্তুতি নিয়েছিলেন? না নিয়ে থাকলে কেন নেননি? সেটিকে এই কারণে যে আজিজুর রহমান ভান্ডারী বলছেন যে এই ঘটনাটি ঘটাচ্ছে জামাত এবং বিএনপি, সেই কারণে? আমরা ঈমান আকিদা রক্ষা কমিটির যে দুইজনের নাম পত্রিকায় এসেছে, দুইজন পত্রিকার সঙ্গে, মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। মাওলানা জালালউদ্দিন প্রামাণিক। মাওলানা জালালউদ্দিন প্রামাণিকের নামের সঙ্গে তার কোনো রাজনৈতিক পরিচয় কোনো পত্রিকা উল্লেখ করেনি। আমি জানি না তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কিনা, কিন্তু সদস্য সচিব যিনি আয়ুব আলী খান, তাকে বলা হচ্ছে যে তিনি স্থানীয় বিএনপি নেতা। আমি বেশ কয়েকটি পত্রিকায় দেখলাম ঠিক এইভাবেই, যে ঈমান আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা জালালউদ্দিন প্রামাণিক এবং সদস্য সচিব বিএনপি নেতা আয়ুব আলী খান, অর্থাৎ এরা দুজন হচ্ছেন এই ঘটনার মানে মূল নেতা, যারা এই আন্দোলনটি গড়ে তুলেছেন। এবং স্থানীয় আনসার ক্লাব মাঠে যে সমাবেশটি হয়েছিল, সেই সমাবেশেও তারা বক্তৃতা করেছেন। তারা সেই সমাবেশ থেকে গিয়েই আসলে এই হামলাটি করা হয়েছে। এখন এই যে ঈমান আকিদা রক্ষা কমিটি, যারা ঈমান আকিদা রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন, এই কমিটিতে আর যারা যারা ছিল, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কি, তাদের রাজনৈতিক পরিচয় কি, সেটি আমি জানি না। এখনকার বর্তমান বাস্তবতায় কোনো পত্রিকার, স্থানীয় হোক কিংবা ঢাকার কোনো মিডিয়া তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে পারবেন কিনা, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন কিনা। কারণ এই যে আজিজুর রহমানের যে অভিযোগটি, সেই অভিযোগটি তো আমি দুইটি পত্রিকার বাইরে আর কোথাও আমি পাইনি। ফলে এটি স্পষ্ট যে ঈমান আকিদা রক্ষা কমিটি নামে যে আন্দোলনটি গড়ে উঠেছে, সেই আন্দোলনটিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এবং বিএনপি জামাতের কর্মীরা সেখানে ছিলেন, তাদের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতা সেখানে ছিল। এবং ছিল বলেই আসলে প্রশাসন এটিকে নিয়ে অত বেশি মাথা ঘামায়নি। তারা মনে করেছে হলে হবে, হোয়াট এভার মেবি।
না হলে কয়েকদিন ধরে যেখানে উত্তেজনা তৈরি হচ্ছে সেখানে সেনাবাহিনী মোতায়েন করার কথা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা, আর স্ট্রং একটা পজিশন নেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম প্রশাসনিক সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক পৈশাচিক, আমি কোনো মানে উপমা খুঁজে পাচ্ছি না যেই উপমা দিয়ে এটিকে মানে ঠিক বিশেষায়িত করা যায়, একটি ঘটনার একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। সরকার, অনেকে বলে থাকেন যে সরকার নিন্দা জানিয়েছে। সরকারের কাজ তো নিন্দা জানানো না রে ভাই, সরকারের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া। আমি সাধারণ একজন মানুষ, সাধারণ নাগরিক, আমি নিন্দা জানাবো, আমি সরকারের কাছে দাবি জানাবো যে ভাই আপনি গভর্নমেন্টে আছেন, আপনি একটু ব্যবস্থা নেন। সরকারের কাছ কিন্তু নিন্দা জানানো না, সরকারের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া। কিন্তু সরকার যখন ব্যবস্থা না নেয় তখন দুটি জিনিস আমাদের সামনে আলোচনার জন্য আসে। একটি হচ্ছে সরকার এটিকে সমর্থন করছে, কিংবা এরা সরকারের লোক, সেই জন্য সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না, অথবা সরকার অক্ষম, সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম। ডক্টর ইউনূসকে আমরা কোন কোন ক্যাটাগরিতে ফেলবো? তিনি কি সত্যি সত্যি অক্ষম? মানে পুরো রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা কি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নন ফাংশনিং এন্টিটিতে পরিণত হয়েছে? নাকি এই যে আজিজুর রহমান ভান্ডারী বলছেন যে জামাত বিএনপির যৌথ মব ভেঞ্চার হচ্ছে এই ঘটনা, রাজবাড়ির এই ঘটনা, সেই কারণে ডক্টর ইউনূস সেখানে নীরব থেকেছেন, কারণ তিনি তো তাদেরই লোক, তিনি তাদের সব অপকর্মকেই তিনি সমর্থন করেন। আমরা যদি একেবারে পিছনের দিকে তাকাই, আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে দায়িত্ব গ্রহণের পরপরই এই মব সন্ত্রাসকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন। তিনি বলছিলেন যে দে আর এনজয়িং, তারা সেলিব্রেট করছে। যখন সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস একটি আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন ওরা সেলিব্রেট করছে, এবং এইভাবে তিনি সেখানে এন্ডোর্স করেছিলেন এই মবটাকে। এবং তার উপরে ছাত্রদের সঙ্গে একটি আলোচনা, সেই ভিডিওটা ইদানিং আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে তিনি উস্কে দিচ্ছিলেন এই যে তোমরা যারা, তোমাদের গ্রামে কি ফেসিবাদ নাই, স্বৈরাচার নাই, তোমরা কিছু করতে পেরেছ, তোমরা কিছু একটা করো। তিনি উস্কে দিচ্ছেন তাদেরকে যে যাও গ্রামে গ্রামে যেখানে আওয়ামী লীগ আছে, যেখানে আওয়ামী লীগের সমর্থক আছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছে, যাও তাদেরকে মারো, পিটাও। সো ডক্টর ইউনূস নিজে যেখানে মব ভায়োলেন্সকে এন্ডোর্স করেন, উস্কানি দেন, সেখানে এই ধরনের একটি ঘটনায় তিনি ব্যবস্থা নেবেন সে আশা করাটা বোধহয় অতিরিক্ত হয়ে যায়। এবং যথার্থই তিনি সেখানে কোনো ব্যবস্থা নেননি। এবং এই যে ব্যবস্থাটি নেননি, এবং এই যে একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হলো, লাশ আগুনে তুলে, লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হলো, এবং আজকে চতুর্দিকে দাবি উঠছে যে লাশের নিরাপদ, জীবনের নয়, আমি মরে যাওয়ার পর আমার লাশ যেন সম্মানটুকু থাকে, লাশের যেন নিরাপত্তা থাকে। এবং সেটি হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের শাসনে তার কাছে। এই লজ্জা আমরা কিভাবে ঢাকবো? এই লজ্জা আমরা রাখবো কোথায়? এবং একই সঙ্গে প্রশ্ন আসে যে আমরা কি আসলে এগুলো মেনেই নেব? এগুলো মেনেই আমরা কি শুধু আহাজারি করে সময় কাটিয়ে দেব? প্রশ্নটি আপনাদের জন্য থাকলো দর্শক।